অত্যন্ত অনেকেই ভাবছেন আনন্দের সংবাদ যে ইউনাইটেড স্টেটস এবং ইরান পাকিস্তানের মধ্যস্থতায় একটা সিজফায়ারের মধ্য দিয়ে যাচ্ছে। অর্থাৎ আমেরিকার যেটা প্রাইমারি ডিমান্ড ছিল যে স্টেট অফ হরমুজ খুলে দিতে হবে, সেটা ইরান রাজি হয়েছে এবং তার সাথে সাথে ইরান তাদের যে 10 দফা দাবি ইউএসকে দিয়েছে, ট্রাম্প জানিয়েছেন সেই 10 দফা দাবিটা আমরা একটা নেগোসিয়েশনের ইনিশিয়াল গ্রাউন্ড হিসেবে স্টার্ট করতে পারি এবং ইসলামাবাদে, পাকিস্তান ইসলামাবাদে ফ্রাইডে থেকে শুক্রবার থেকে এই নেগোসিয়েশনটা শুরু হবে। তো আমি আজকে এই ভিডিওটা করছি এটা বোঝার জন্য যে এই সিজফায়ারটা শুধু মানে এই যে যুদ্ধবিরতিটা হলো এটা কি শুধু 2 সপ্তাহের জন্য, না ইরান এবং ইউএস একটা লং টার্ম পিস ডিল অ্যাচিভ করতে পারবে, এটা বলা খুব মুশকিল। আমরা পয়েন্ট বাই পয়েন্ট দেখি। তো মোটামুটি 10 পয়েন্টের ডিলের মধ্যে যেটা বোঝা যাচ্ছে, একটা ব্যাপারে দুটো পার্টি এগ্রিড এবং কেন সেটা আমি বলছি। সেটা হচ্ছে এই যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্ট অর্থাৎ তার নিউক্লিয়ার ওয়েপন বানানো, এটা পরিত্যাগ করতে রাজি আছে। এটা ইরানের পক্ষে করা খুব একটা মুশকিলের ব্যাপার নয়, কারণ ইরানের নেতা প্রথম আয়াতুল্লাহ খেমেনি, উনি নিজেই ইরান নিউক্লিয়ার অ্যাটম বোম বানানোর বিরোধী ছিলেন। কারণ উনি মনে করতেন এরকম ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন ইসলাম বিরোধী। সুতরাং এখানে ওদের একটা শিয়া থিওলজি, শিয়া ঈশ্বর তত্ত্বের সাথে যেহেতু ম্যাচ করছে ওই পয়েন্টটা, অর্থাৎ আমেরিকারও যেটা মেন ডিমান্ড, ইরান কোনো নিউক্লিয়ার ওয়েপন তৈরি করবে না, এটা এদের পক্ষে এই কনসেনসাসটা রিচ করা খুব সহজ। যেহেতু আয়াতুল্লাহ খামেনি খুব পাবলিকলি ভোকাল ছিলেন যে ইরান কোনো নিউক্লিয়ার বোমা বানাবে না, বিকজ হি থট ইটস এগেনস্ট দ্য প্রিন্সিপাল অফ ইসলাম, বিকজ ওরা সব কিছুই ইসলামের লেন্সে দেখবে, সে আইডিওলজি থিওলজি দিয়ে দেখবে। সো দ্যাট ইজ ইজি পার্ট। সেকেন্ড পার্ট, ইরানের দাবি হচ্ছে স্টেট অফ হরমুজ। স্টেট অফ হরমুজে ইরান বলছে যে তাদের দাবি মানতে হবে, অর্থাৎ স্টেট অফ হরমুজ ইরানের কন্ট্রোলে দিতে হবে। এটা নিয়ে গণ্ডগোল হবে, কিন্তু এটা তো আমি মনে করি আটকাবে না। এটা এই জন্যই আটকাবে না যে এটা প্র্যাকটিক্যালি ইরানের কন্ট্রোলে ছিল, যেহেতুগুলো ওই ইরানের আইল্যান্ডগুলোর মধ্যে দিয়ে আসতে হয়। এখানে মোস্ট লাইকলি ইরানকে বলা হবে যে ইরানের সাথে কোনো একটা ইউএনের তত্ত্বাবধায়ক দল থাকবে, দুটো দল মিলে স্টেট অফ হরমুজ কন্ট্রোল করবে। And I don't think that Iran should have a problem in accepting this. তো কারণ ইন এ ওয়ে ইট নট এ প্রবলেম। আচ্ছা, ইরানের থার্ড একটা ডিমান্ড হচ্ছে যে ইরানের যা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা মিটিয়ে দিতে হবে। এটাও খুব একটা ডিফিকাল্ট। এটা এই জন্য ডিফিকাল্ট না, কারণ ট্রাম্প এক্ষেত্রে বিজনেসম্যান, সম্ভবত বিজনেসম্যানের খেলা খেলে কাউন্টার প্রপোজাল দেবেন, হ্যাঁ তোমাদের আমি মিটিয়ে দেবো, তুমি তোমার যা তেল তৈরি হচ্ছে তুমি ইউএসএ কোম্পানিগুলোকে বেচো, ইউএসএ কোম্পানিগুলো গ্লোবালি তেল বেচে বেড়ায়। ইনফ্যাক্ট ইরানের সাথে ইউএসের এই শাহর রিভলিউশনের আগে, ইরানের ইসলামিক বিপ্লবের আগে আমেরিকার সাথে ইরানের সেটাই ছিল ব্যবসা। ইরান তেল তৈরি করতো, আমেরিকা সেটা বেচতো। তো ন্যাচারালি দে গোন টু দ্য ওল্ড ব্যাক ফর্ম্যাট, যে ইউএস বলে দেবো এটা ঠিক আছে, আমাদের প্রফিটটা আমরা নিলাম না, আমাদের প্রফিট থেকে তোমাদের কনস্ট্রাকশনের টাকা আমরা তুলে দেবো। কারণ এমনিতেই যেটা হয় সেটা হচ্ছে যে ইন্টারেস্টিং ব্যাপার, ইরানের ক্রুড অয়েলটা হচ্ছে একটু থিক, ডিপ থিক, এবং ইউএসের রিফাইনারিগুলো হচ্ছে ইউএসের তেল রিফাইন করতে পারে না। ওরা অ্যাকচুয়ালি ভেনেজুয়েলা ইরানের তেলের জন্যই তৈরি হয়েছিল, কারণ একটা সময় ইউএসের রিফাইনারিগুলো যখন তৈরি হয় ওটা ভেনেজুয়েলা ইরানের তেলে চলতো। অতএব ইরানের তেল ইউএসএতে নিয়ে এসে পরিশোধিত করে মার্কেটে যে বেচত ইউএস, সেটা যদি আবার চালু করে তাতে ইরানের রিকনস্ট্রাকশনের পয়সা তুলে দেওয়া যাবে। সো আই ডোন্ট থিঙ্ক যে ওই পয়েন্টটাতেও ইউএস করবে, ওখানে একটা কাউন্টার প্রপোজাল দেবে এবং সেটাতে যেহেতু দুটো পার্টিরই লাভ, আই ডোন্ট থিঙ্ক দ্যাট উইল অলসো বি প্রবলেম। এই পয়েন্টগুলো সর্ট আউট করা যাবে। তো আমাদের দেখতে হবে যে কোন কোন পয়েন্টে ইরান এবং ইউএসের সর্ট আউট হবে না। একটা পয়েন্ট হচ্ছে ইউএস যেটা দেবে সেটা হচ্ছে যে যত প্রক্সি আছে, এবং এটা ছাড়া হবে না পিস, যে হেজিবুল্লাহ লেবাননে, ইউতি ইয়েমেনে, হামাস, এদেরকে ফান্ডিং সম্পূর্ণ বন্ধ করতে হবে, ইরানের সাথে এদের কাজ টাই আপ পুরো বন্ধ করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা খেলা হয়েছিল, ইরান এর আগেও এসব বলেছিল, যে কমিট করেছিল যখন ওবামার সাথে পিস ট্রিটিস হয় এবং যার জন্যে ইরানের ওপর স্যাংশন ইউএস তুলে নেয়, তখন এইসব ট্রিটির মধ্যে ছিল, কিন্তু পরে দেখা গেছে ইরান এগুলো কিছু ফলো থ্রু করেনি, যার জন্য ট্রাম্প নিজেই এটার এগেনস্টে গালাগাল দিয়েছিল। কারণ এটা দিলে ইরান হয়তো হ্যাঁ বলবে, কিন্তু সেখানে চুক্তির স্পেসিফিক শর্ত অনুযায়ী কি মনিটরিং থাকবে, যে যে ইরান এদেরকে মিলিশিয়াগুলোকে ট্রেন করবে, সেটা দেখতে হবে। বাট এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যে ইরান আমার ধারণা এই চুক্তিতেও রাজি হয়ে যেতে পারে। রাজি এই জন্য হয়ে যেতে পারে যে এই মুহূর্তে হেজবুল্লাহ বা হামাস তো ধ্বংস, হেজবুল্লাহ পরে ধ্বংসের মুখে,
এবং ইউতি, সুতরাং এদেরকে ফান্ড করে যে ইরানের কোনো পার্সোনাল গেন আছে তা কিন্তু নয়, মানে স্ট্র্যাটেজিক গেন যে খুব একটা বেশি ইরানের হবে তা নয়। তো সেদিক থেকে দেখতে গেলে ইরানের এটাও না মানার কোনো কারণ নেই যে কন্ডিশনটা থাকবে। আচ্ছা, এইবার একটা কন্ডিশন, তাহলে এইগুলোই হচ্ছে মোটামুটি ইরান আর ইউএসের মধ্যে মূল যে সমস্যাগুলো। রেজিম চেঞ্জ তো ইউএস চাচ্ছে না, তো সেটা তো কোনো ইয়ে নয়। হ্যাঁ, তো আলটিমেটলি যেটা দেখছি যে যদি আমি নিজে বিচার করি, আমার মনে হয় যে লং স্ট্যান্ডিং পিস ডিলের একটা চান্স আছে, ভালোই চান্স আছে, সেটা গোটা বিশ্বের জন্যই ভালো। এবার আরেকটা ব্যাপার বলি, এটা দেখার সময় সবাই বলবে যে আচ্ছা, পাকিস্তান মিডিয়েট করলো ইরান এবং আমেরিকার মধ্যে, ভারত কেন পারলো না? মোদি কি তাহলে বিশ্বগুরু নয়? আর আসল বিশ্বগুরু কি পাকিস্তান? এইটা কথাবার্তা উঠবে। এর উত্তরে আমি একটা কথাই বলবো যে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক এবং ভারতের সাথে আমেরিকার সম্পর্ক এক নয়। পাকিস্তান রাষ্ট্রটাই, আমি আবার বলছি, আপনারা ইতিহাস পড়েননি, ইতিহাস পড়লে বুঝতে পারতেন, ভারতের এই যে ভারত ভেঙে দুটুকরো হয়েছিল, এটা পুরোপুরি হয়েছিল আমেরিকা এবং ব্রিটেনের চালে। এটা ভেরি ওয়েল ডকুমেন্টেড হিস্ট্রি। এবং প্রথম এবং পাকিস্তানের জন্মই হয়েছিল কারণ আমেরিকার পাকিস্তানের দরকার ছিল। ইট বি ভেরি ক্লিয়ার যে পাকিস্তানের জন্মই হয়েছিল যে এই অঞ্চলে পাকিস্তানের দরকার ছিল আমেরিকার। তো আমেরিকার সাথে পাকিস্তানের সম্পর্ক একদম জন্মের নারীর মতো ডিপ আর কি। তো ওখানে মানে পাকিস্তানের আইএসআই থেকে শুরু করে, মিলিটারি থেকে শুরু করে পুরো এস্টাবলিশমেন্টেরই আমেরিকার কিনা। এবং আসিফ মুনির তো ট্রাম্পের নিজের মানে এমপ্লয়ি মতো আর কি, ট্রাম্পের মতো। তো পাকিস্তানের সাথে আমেরিকার যে সম্পর্ক, পাকিস্তান ইজ লাইক আমেরিকার একটা ভ্যাসেল স্টেটের মতো। ওকে, সেক্ষেত্রে আমেরিকা পাকিস্তানের ওপর যতটা রিলাই করবে, বিকজ পাকিস্তান আমেরিকার একটা কাইন্ড অফ, আপনি বলতে পারেন যে স্টুজ স্টেট বা ভ্যাসেল স্টেট, সেখানে ভারত তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা শক্তি যারা আমেরিকার রাইভাল হতে চায়। ধরুন অর্থনৈতিক ক্ষেত্রে ভারত ইউপিআই তৈরি করেছে, আর অনেক ক্ষেত্রেই ভারত ডলারাইজেশনের জন্য ব্রিকের গোষ্ঠীতে আছে। সেই হিসাবে দেখতে গেলে ভারত যেমন আমেরিকার শত্রু নয়, তেমন বন্ধুও নয়, তেমন এটা প্রতিদ্বন্দ্বী বলা চলে। তো এক্ষেত্রে আসিফ মুনির এবং ট্রাম্পের মধ্যে পার্সোনাল সম্পর্ক তো আছে, তাছাড়া ফ্রম দ্য লং টাইম হিস্ট্রি যে পাকিস্তান ইজ এ স্টুজ অফ ইউনাইটেড স্টেটস। তো সবাই জানে যে এটা আমেরিকার একটা অংশ আর কি, মানে মুসলিম ওয়ার্ল্ডের এক্সটেন্ডেড অংশ। তো ন্যাচারালি পাকিস্তান আমেরিকার যতটা ক্লোজ, টু বি অনেস্ট, ভারত আমেরিকা ততটা ক্লোজ নয়, ইন দ্য সেন্স যে মানে পাকিস্তান কাইন্ড অফ আমেরিকার গোলাম হতে রেডি আছে, রাইট, বা গোলাম ইন এ ওয়ে, সেটা নয়। তো সুতরাং আমি আবার বলেছি যে যদি আমার নেগোশিয়েট করতে পাঠাতে হয় একটা প্রফেশনাল ব্যাপারে, আমি আমার এমপ্লয়িকে পাঠাবো না আমি আমার বন্ধুকে পাঠাবো? ভারত একটা বন্ধু দেশ, কেউ নিজের বন্ধুকে পাঠাবে না, তারা এমপ্লয়িকেই পাঠাবে, বিকজ এমপ্লয়ি ইজ লয়াল টু দিস কান্ট্রি। আচ্ছা, এবার ইরানের সাথে পাকিস্তানের সম্পর্ক থেকে কিন্তু ভারতের সাথে ইরানের সম্পর্ক বেটার। কিন্তু এইখানে আর একটা সুবিধা আছে, সুবিধাটা হচ্ছে এইখানে যে পাকিস্তান, আমি আবার বলেছি যে পাকিস্তান ইরানের সম্পর্ক যেহেতু ভারতের মতো অতটা গভীর নয়, ইন এ ওয়ে পাকিস্তান ইরানকে অনেক ব্যাপারে চাপ দিতে চেয়েছিল, বিশেষ করে বালুচদের ব্যাপারে। কারণ বালুচিস্তানের ডিমান্ডে অ্যাকচুয়ালি ইরানের আইআরজিসি এবং ভারতের মিলেই বালুচিস্তানে গণ্ডগোলটা করে। তো ন্যাচারালি এটা একটা পাকিস্তানের কাছে একটা অপরচুনিটি ছিল যে দেখানো যে দেখো আমেরিকা আমাদেরকে বিশ্বাস করছে, অতএব তোমরা যদি আমাদের কথা না শোনো আমরা দেখে নেবো টাইপের ব্যাপার। তো যার জন্য এটাও একটা বড় কারণ যে আমেরিকা পাকিস্তানের উপর বেশি ভরসা করতে পারছিল, বিকজ পাকিস্তান কিছুটা অ্যান্টি ইরানিয়ান, অনেকটা প্রো আমেরিকান অ্যাটলিস্ট গভর্নমেন্ট লেভেলে। সো এটা একটা বড় কারণ যে পাকিস্তান নেগোশিয়েট করাটার সুযোগটা পেল। বাট এনি হাউ হোয়াট এভার, যদি মানে এই যুদ্ধের ফলে সবারই ক্ষতি হচ্ছিল, সবারই ব্যবসা বাণিজ্য সব কিছুর ক্ষতি হচ্ছিল, যদি পাকিস্তান এটা করতে পারে, আমি বলবো যে উইদাউট এনি প্রিজুডিস আমার পাকিস্তানকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ আলটিমেটলি আমি বলবো তারা একটা ভালো কাজ করেছে এবং প্রতিটা লোকেরই, প্রতিটা দেশেরই একটা ভালো কাজের রিওয়ার্ড পাওয়া উচিত।